চ্যানেল আই ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানে এবং অনুষ্ঠানটি পরিচালনা পরিকল্পনায় আছেন জনাব AKM পাটোয়ারি। উপস্থাপনায় আছি আমি যথারীতি সিনহা এম এ সাঈদ। দর্শক, আমরা সবাই জানি রোজার মাস শুরু হয়ে গেছে এবং এই মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্রব্যমূল্য ও ভেজাল। আমাদের জাতীয় জীবনে ব্যাপারটা এত গুরুত্ব আর ধারণ করেছে যে এই বিষয়গুলো বারবার কথা বলছি, তারপর কথা শেষ হচ্ছে না। ঠিক এই আলোকেই আবারও কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমার ডানে আছেন জনাব আব্দুর রশিদ সরকার, সাবেক সচিব। আসসালামু আলাইকুম। আমার বায়া আছেন জনাব মনিরুজ্জামান, সাবেক সচিব। আসসালামু আলাইকুম। জনাব আব্দুর রশিদ সরকার, এই যে দ্রব্যমূল্য এবং ভেজাল এই রোজার মধ্যে আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে গেছে, আপনি জিনিসগুলো কীভাবে দেখছেন? প্রকৃতপক্ষে রমজান মাস দ্রব্যমূল্য সবসময়ের জন্যই মানুষের জন্য খুবই দুর্বিষহ হয়ে ওঠে। রমজান মাসে এই বিষয়টা আরও বেশি খারাপ আকার ধারণ করে, মানুষের জন্য সহ্যের বাইরে চলে যায়। আমরা দেখি রমজান মাস যখনই আসে অন্তত 1 মাস আগে থেকেই শুরু হয়ে যায় দ্রব্যমূল্য বাড়ানোর প্রতিযোগিতা, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রতিকার করা সম্ভব, অসম্ভব কিছুই না, কিন্তু উদ্যোগটা থাকতে হবে সরকারের। জনগণেরও সচেতনতা দরকার আছে। শুধু সরকার সব কিছু করতে পারে না, জনগণের সচেতনতা এখানে বিরাট মূল্য বহন করে। আমাদের বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে করে রমজান মাসে বিশেষ করে ছোলা, লেবু, পেঁয়াজ, মরিচ এই জাতীয় জিনিসগুলো বেশি প্রয়োজন হয়। আর এমনিতে চাউল ডাউল তো এগুলো তো সাধারণভাবেই মানুষের জন্য নিত্য প্রয়োজনীয়। দেখা যায় রমজান আসার আগ থেকেই শুরু হয়ে যায় প্রতিযোগিতায় দাম বাড়ানোর। যে লেবু বিক্রি হয় 10 টাকা হালি, সেই লেবু এখন 40 টাকা হালি হয়ে গেছে। এটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি দরকার, কিন্তু কে করবে? এখানে আমরা জনগণও কিনতে যাই, আমাদের চাহিদা আছে, প্রয়োজন আছে। অন্যদিকে যারা বিক্রেতা, সেখানে কিছুটা সরবরাহেরও সমস্যা থাকে, এটা সত্য, কিন্তু লাভের চিন্তা এত বেশি থাকে বিক্রেতাদের যে সেখানে জনগণের স্বার্থ কেউ চিন্তা করে না। এর সঙ্গে আছে রাস্তাঘাটে চাঁদাবাজি, বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি আছে, ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে যায়। এটা প্রতিকার করার অত্যন্ত জরুরি, কিন্তু সেরকম উদ্যোগ গ্রহণ করতে হলে সরকারকে আরও কঠোর হওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি। আরও কঠোর হওয়া প্রয়োজন আছে বলে জনাব আব্দুর রশিদ সিকদার সরকার মনে করছেন। আপনি একাধিক মন্ত্রণালয়ের সচিব ছিলেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ছিলেন আপনি। এখন মূল বিষয়টা হচ্ছে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। এই বাড়ার পিছনে কী কী কারণগুলো আপনি মনে করেন অতি জরুরি চিহ্নিত করা? বেড়ে যাওয়া হচ্ছে যে অধিক লাভ করার যে একটা প্রবণতা, সেটা হচ্ছে আমাদের সামাজিকভাবে, আমরা জাতিগতভাবে সচেতনতার আমাদের বিরাট অভাব। সেটা হচ্ছে যে আমরা যারা উৎপাদন করি এবং যারা সরবরাহ চ্যানেলে আছে, যারা পাইকারি খুচরা ব্যবসায়ী, তাদের যে মধ্যে যে একটা সমন্বয়, সেটার একটা অভাব। দ্বিতীয়ত, তারা সরবরাহ এবং উৎপাদনের যে রেশিও, সেটাও তারা তেমনভাবে একটা চিন্তা করে না যে কোথায় কত সরবরাহ কেমনি করতে হবে। এ সমস্ত কারণে অনেক সময় দেখা যায় যে তারা অল্প মাল নিয়ে এসে বেশি লাভ করার চেষ্টা করে, তাদের নানান ধরনের কস্ট উঠাবার জন্য। তো এগুলি নিয়ন্ত্রণ করার জন্য সরকারের যে এজেন্সি রয়েছে, ভেজাল নিয়ন্ত্রণ করা বা ইত্যাদি ইত্যাদি আরও অনেক প্রতিষ্ঠান, তো সেগুলোই আরও বেশি অ্যাক্টিভ হওয়া দরকার এবং সেখানে সহযোগিতায় আসতে হবে আমাদের ব্যবসায়ীদের বড় করে। কারণ ব্যবসায়ীরা যেহেতু এখানে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করেন। আমরা পৃথিবীর অন্য দেশে যদি দেখি, বিশেষ করে তারা যে বড়দিনে যেসব ইউরোপে বা অন্যান্য উন্নত দেশে দেখা যায়, তারা জিনিসের মূল্য কমিয়ে দেয়, তারা সস্তায় দেওয়ার প্রবণতা তাদের রয়েছে। কিন্তু আমাদের সেটা রমজানে বিশেষ করে হওয়া উচিত ছিল। আমাদের যেখানে দাম ধরেন, যেখানে 100 টাকার মাল, সেটা যদি আমি 90 টাকায় দিতে পারতাম, সেটা জনগণের জন্য একটা সুবিধা হতো। এটা
মানুষ নানানভাবে আমাদের ধর্মীয় দিক দিয়ে দান খয়রাত করে রমজানের সময়, কিন্তু ব্যবসায়ীরা যেইভাবে খালি খাদ্যদ্রব্যই না অন্যান্য দ্রব্যও এখানে দাম বেড়ে যায়। বিশেষ করে আমরা এখানে কাপড় কিনি, বিশেষ করে রমজানের সময়, সেখানেও দেখা যায় যে তারা মূল্য বৃদ্ধি করে দিয়েছে। অন্য সময় যে দাম পড়ে সেই দামের থেকে তারা বেশি বিক্রি করে। এটা বোঝা যায় কীভাবে, যখন রমজান চলে যায় তারা আবার বেশ সস্তায় মূল্য ছাড় দিয়ে 50%-এ অনেক সময় নিয়ে এসে বড় বড় দোকানে তারা বিক্রি করে। তারা লাভ না করলে তো এটা করতে পারতো না, কিন্তু এই ছাড়টা তারা যদি রমজানে দিত তাহলে আমাদের তো সহজলভ্য হতো এই সমস্ত দ্রব্যগুলি পাওয়ার জন্য। এখন যে জিনিসটা করা দরকার, যে আমাদের যেই সরকারি এজেন্সিগুলি যারা আছে তারা যখন বিভিন্ন রকম অভিযানে যান, সে অভিযান তারাও জিনিস তারা জানাবেন যে তারা অভিযানে জানাচ্ছেন, এবং অভিযানে কি হবে সেই জিনিসটা আমাদের যে ব্যবসায়ী মহল তাদেরও এ ব্যাপারে সচেতন থাকা দরকার, যে তারা যেই জিনিসগুলি আনছেন, যেমন ভেজাল যেটা করে, তারা যে কোনো একটা জিনিসে চাল হোক, পেঁয়াজ হোক বা যে কোনো, তারা মিশ্রণ করে, উপরে হয়তো ভালো জিনিস রেখে দিল, নিচে আবার আর এক রকম জিনিস, দাম নিয়ে নিচ্ছে একই রকম। তো মানুষ ততটা বোঝে না, তখন নিয়ে যখন দেখা যায় যে একটা ভালো জিনিস কিনলাম, তো দেখা গেল সেটা মিশ্রণ। চাল নিলাম, চালে যে ধরনের, আমি আপনি এখানে আসবো, চাল নিলাম। জনাব আব্দুর রশিদ সরকার, আপনি কিন্তু খাদ্য সচিব ছিলেন এবং ভোক্তা অধিকার অধিদপ্তর একটা অধিদপ্তর এখানে আছে। এই যে আমরা দেখলাম যে মনিটরিং করতে যেয়ে যখন ম্যাজিস্ট্রেট তারা প্রতিবাদের মুখোমুখি হচ্ছে এবং সেখানে তারা পরিচয় দিচ্ছে যে আমরা একটা দলের অন্তর্ভুক্ত, আমরা কেয়ার করি না। আরেক জায়গায় দেখা গেল যে একে উদ্ধত অবস্থায়, মানে মারমুখী অবস্থান, কারণ সরকারের কথা বলছে, সরকার আইন এখানে প্রয়োগ করতে পারছে না, বিকজ ব্যবসায়ীরা এখানে মারমুখী হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে ব্যবসায়ীরা দাম কেন বেশি রাখতেছে, এটাও কিন্তু সরকার প্রতিহত করতে পারছে না, কারণ স্বয়ং যোগাযোগ মন্ত্রী বলতেছেন চাঁদা হচ্ছে সমঝোতা। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? নিঃসন্দেহে এই কথাটা যেটা বলা হয়েছে সেটা আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে দুঃখজনক। চাঁদা কেউ সমঝোতার মাধ্যমে দেয় না, চাঁদা দেয় স্বার্থর জন্য। যে দেয় তার উপর প্রেশার করেই তৈরি করেই তার কাছে আদায় করা হয়, আর যে নেয় সে তো তার নিজের পকেট ভারী করার জন্যই নেয়। এখন সরকার নিয়ন্ত্রণ করতে পারে, সরকার নিয়ন্ত্রণ করে যারা চাঁদাবাজ, এটা পুলিশ থেকে শুরু করে সমস্ত এজেন্সিগুলো এটা খুব ভালো করে জানে কারা এইসব চাঁদা করে, তাদেরকে নিবৃত্ত করার জন্য ব্যবস্থা করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সর্বোপরি সরকারি দল এখানে সবচেয়ে বেশি যুক্ত হয় বলে ধারণা করা হয়। যে সবাই যে সরকারি দলের লোক তা না, অনেকেই আছে যারা সিজনালি এই সময়গুলোতে সরকারি দলের হয়ে যায়, যখন যে সরকার আসে সেই সরকারের তারা লোক হয়ে যায়। এই জিনিসগুলো প্রত্যেকটা যে যখনই সরকার গঠন করুক না কেন তাদেরকে এটা নিয়ন্ত্রণ করা দরকার, প্রতিহত করা দরকার, এবং এই জাতীয় লোকগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যখন তাদের উপরে কোনো রকমের অ্যাকশানে যায় তখন সাপোর্ট দেওয়া কোনোভাবেই কোনো সরকারেরই উচিত নয়। আমি মনে করি বর্তমান সরকার এ বিষয়ে অবশ্যই সজাগ আছে এবং থাকবে। যেটা জিনিসটা আমার বন্ধু বলেছেন যে মূল্য বৃদ্ধির অন্যান্য কারণের মধ্যে আমার কাছে সবচেয়ে মনে হয় যে জিনিসগুলো যখন প্রয়োজন আগে থেকে যদি চিন্তা করা যায় যে সরবরাহ সঠিক রাখতে হবে। আপনার কাপড়ের প্রয়োজন, কাপড় যদি আগে থেকে যদি যারা ইম্পোর্ট করে তারা যদি ইম্পোর্টটা করে থাকে, বা ছোলা এই সময় বেশি প্রয়োজন হয়, ছোলাটা যদি আগে থেকে ইম্পোর্ট করা হয়, পারমিশন দেওয়া হয়। কিন্তু এবছর দুর্ভাগ্যজনকভাবে সরকার পরিবর্তন যখন হচ্ছে ঠিক সেই সময়টাই রমজান এসে গেছে, ফলে এই শ্রেণীর লোকগুলো যারা ব্যবসায়িক শ্রেণীগুলো সুযোগ গ্রহণ করেছে, এবং যারা চাঁদাবাজ তারাও কিন্তু এই সময়টাকে তাদের সুযোগ হিসেবে এবার বেশি ব্যবহার করছে বলে আমার কাছে মনে হয়।
আপনাকে ধন্যবাদ। জনাব মনিরুজ্জামান, এই যে কথাগুলো বললেন, যে কথাগুলো আব্দুর রশিদ সরকার, সব কথা শেষ কথা হলো দায়িত্ব তো সরকারের। সরকারকে আমরা ট্যাক্স দিচ্ছি, পয়সা দিচ্ছি, অফিস আছে, কাজ করতেছে। এখন যুক্তিটা কি? আপনি ধরতে পারছেন না, টেলিভিশন দেখানো হচ্ছে, মিডিয়া ওয়ার্ল্ডে দেখানো হচ্ছে, কিন্তু এইখানেও তো একটা সমঝোতা হয়ে যাচ্ছে। সমঝোতার পরিমাণটাই বেশি। আমরা কিন্তু একজন রকনুদ্দৌলা পেয়েছিলাম একসময়, এখনও দেখলাম সিলেটের ডিসি খুব সোচ্চার এসব ব্যাপারে। এদের সংখ্যা কিন্তু একেবারে হাতে গোনা। আমরা কবে পাবো শত শত অফিসার যারা ন্যায়নীতি ভিত্তি করে রোজার মাসকে সামনে রেখে বলবে যে না, এটা একটা পবিত্র মাস, অন্তত এই ক্ষেত্রে অসততা করা যাবে না? এখানে একটা জিনিস, যেটা রোকনউদ্দৌলার কথা যেটা এসছে, রোকনউদ্দৌলা আমার সঙ্গেই কাজ করেছিল একবার। আমরা সেই ইলিশ মাছের যেই প্রোগ্রাম ছিল সেটা খুব ভালো সাকসেসফুলি আমরা করতে পেরেছিলাম। তো এরকম অফিসার কিছু যে নেই তা না। তা এখনও যারা কাজ করছেন তাদের যে তারা যে কাজে ভালো নয় এটা আমরা বলতে পারি না, তবে তাদের যেই পরিবেশে তারা যাচ্ছেন তারা সেটা কাজটা দেখাতে পারছেন না। এই জন্য দরকার তাদেরকে একটা ব্রিফিং দরকার, যে আমাদের যেই জায়গায় আমরা সেই বাজারগুলো রয়েছে, সেই বাজারগুলো যে সমস্ত ব্যবসায়ীরা কাজ করেন এগুলোর সঙ্গে বাজার দর কত থাকা দরকার। একটা জিনিস সেটা হচ্ছে যে বাজার একটা উৎপাদনের যেই স্থান, সেখানে একটা দাম থাকে, ক্যারিংয়ে একটা কস্ট আছে, আর সেখানে গুদামজাত করার একটা খরচ এবং আনুষঙ্গিক কিছু খরচ থাকে, এর সঙ্গে তার একটা লাভ থাকবে। এটা যোগ করেও দেখা যায় যে অনেক বেশি দাম তারা রাখেন। তো এখানে কতগুলো কাজ করে প্রতিযোগিতামূলক, সেটা হচ্ছে যে কিছু ভেজাল জিনিস আসে। যেমন ভালো ঘি যদি আপনি করেন তাহলে সেখানে চলে আসবে প্রায় 4,000 টাকার মতন, কিন্তু বাজারে দেখা যাচ্ছে 1,500 টাকা বা 1,100 টাকায় ঘি পাওয়া যায়। তো এখন যারা এই কম দামে ঘি দিয়ে থাকেন তাদের কথা যে তারা দুধটা সস্তায় পান, পাবনা অঞ্চলে, সিরাজগঞ্জ অঞ্চলে এখানে অনেক দুধ কম পায়, তো ধরলাম সেখানে কম হবে, 4,000 না হোক, তো সেটা আসলে মানসম্মত হতে গেলে তো 1,600-1,800 টাকা এরকম হওয়ার কথা। 2,000 নিচে না। হ্যাঁ, তো ধরলাম 1,800 টাকাই যদি ধরি। আমি পাবনা এখন থেকে 1400 টাকা যারা দামে। কিনি, আমরা যারা কিনি তারা তো সচেতন হওয়া দরকার যে আমি যখন ঘি নিচ্ছি তখন ঘিটা কোন দামের হওয়া উচিত। আমি ঘি দিয়ে উদাহরণ দিলাম, তেমনিভাবে খেজুর ধরেন, এখন আমি খেজুর দেখেছি, আমি নানা ধরনের খেজুর দেখছি যে বাদাম তৈরি এখানে এক্সপোর্ট হয়ে আসে, যে ইম্পোর্ট হয়ে আসে যেগুলি, সেখানে দেখা যাচ্ছে যে বড় বড় ইসেরা যারা খেজুরগুলো নিয়ে যাচ্ছেন, দাম ওখান থেকে প্রায় ডাবল হয়ে যাচ্ছে মানে এন্ড ইউজারের কাছে। তো এখন এই জিনিসগুলি যারা আমাদের অপারেশনে যেই টিমগুলি যাচ্ছেন তাদের পুরো জিনিসটা জানা দরকার, এবং সেটা মনিটরিংটা করা দরকার, আরও মানে গভীরভাবে মনিটরিংয়ে যাওয়া দরকার, এবং সেটা পানিশমেন্ট হবে এই জিনিসটা সবাইকে বলা দরকার যে এটা আপনারা লাভ করেন, কিন্তু লাভের একটা তো সীমা থাকা দরকার। এখানে তারা যে জিনিসটা লাভ করতে চায় অতিরিক্ত, ওই যে চাঁদাবাজি কিছু বিভিন্ন জায়গায় দেওয়া হয়, বা কিছু জায়গায় আপনার যে কথা এসছে যে কেউ সমঝোতা হয়ে যায়, যারা অপারেশনে যায় তাদের সাথেও সমঝোতা হয় না তা না, তাদের সাথেও সমঝোতা হয়। তো এই সমঝোতা করতে যারা করেন তারা যদি সমঝোতা করেন তাদের পানিশমেন্টটা দেবে কে? সেটা তারাই তো নিজেরাই অথরিটি। এখন অথরিটির উপরে সুপারভিশন একটা দরকার। আমাদের যারা অথরিটি কার্যকরী ভূমিকায় যান তাদের কার্যক্রমের উপরে একটা নিয়ন্ত্রণ আনা দরকার যে তারা ঠিক মতো কাজ করতেছেন। ধন্যবাদ। জনাব আব্দুর রশিদ সরকার, আপনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং আপনার অভিজ্ঞতা ওটা ব্যাপক। এই যে বললেন লেবুর কথা বললেন, 40 টাকা, আমি নিজে লেবু কিনেছি 110 টাকা, শুধু হালি গত পরশু 110 টাকা। এতগুলি বাজার আনাচে কানাচে রয়ে গেছে, এত মনিটরিংটা কে করবে? জনসচেতন সম্ভব? এখানে প্রশ্ন হলো যে মূল কথা হলো মানুষের যে নৈতিক অবস্থানটা, এটা এত দুর্বল হয়ে গেছে, ইমান এত নষ্ট হয়ে গেছে। রোজার মধ্যে অসুবিধা নেই, কিন্তু রোজার মধ্যে দেখেন বাংলাদেশের কিন্তু 80% লোক যারা ব্যবসা বাণিজ্য করেন অধিকাংশ কিন্তু নামাজ পড়েন, তারা রোজা রাখেন, কিন্তু দেখা যাচ্ছে মাথায় টুপিও রাখেন। টুপিও আছেন। এই চক বাজারের দিকে বা খাতুন বাজারের দিকে এখানে কিন্তু দামটা বেশি হয়ে যাচ্ছে। কিন্তু এটা ফরিয়াদ কি? এটা কিছু ধর্ম চর্চার অভাব, না ধর্মকে ব্যবহার করা হচ্ছে, কোনটা? ধর্ম চর্চার অভাব কিনা জানি না, তবে ধর্মের অপব্যবহার হচ্ছে, এটা সত্য। কারণ এই লোকগুলোকে দেখবেন অত্যন্ত সুন্দর পোশাক পরে আছেন, পোশাকের লেবাসের ভাব ভঙ্গি দেখে মনে হবে যে আদর্শ মুসলমান একজন।
কিন্তু কাজের ক্ষেত্রে ঠিক অমুসলিমগুলো আমার মনে হয় এতটা খারাপ করে না। মাফ করবেন, খুব খারাপ কথা বলে বসলাম। এই রমজান মাসে মুসলমানদের সম্পর্কে ইনারা ইমানের ব্যাপারেও ইনাদের আমার মনে হয় কিছু সমস্যা আছে বলে আমার কাছে মনে হয়। কারণ তা না হলে এই জাতীয় অনিয়ম কেন করবেন তারা? লাভ করবেন, লাভের একটা সীমা রাখবেন। সীমা লঙ্ঘন করা কারোর জন্য সঠিক না। আপনি যেটা বললেন যে 110 টাকা হালি লেবু, এটা কি সম্ভব? আবার এক্ষেত্রে আবার ভোক্তারও কিছু কারণ আছে। আমি যখন দেখতেছি যে 110 টাকার হালি লেবু, আমি তখন লেবুটা না কিনা অন্য কিছু দিয়ে শরবত করে খেতে পারি। আরও অনেক কিছুই আছে। ইভেন 110 টাকা করে লেবু না কিনা আমার মনে হয় ওই দামে বোধহয় আমি কমলা কিনেও শরবত করে খেতে পারি আমি। কিন্তু আমি তা করবো না, আমার লেবুই চাই আমার। কাজেই সমস্যাগুলো সবারই আছে। আমার কমলার তো এখন 400 টাকা কেজি, একটা কমলাই পড়তেছে 60 টাকা করে একটা। জিনিসপত্র কি ঠিক আছে? এখানেও প্রশ্ন আছে। দেখেন, একটা ফল আমাকে দেখান তো আপনি, একটা ফল দেখান যেই ফলটা বলতে ভেজাল মুক্ত, সিঙ্গেল ওয়ান। আমি পারবো না, আপনি পারবেন? আমি পারবো না। তাহলে আমরা জেনে শুনে বিষ পান করতেছি। যেটা ভাই বললেন, ঘিয়ের কথা বললেন, যে সত্যিকার অর্থে 1 কেজি ঘি হতে কত দুধ লাগে আমরা জানি। এখন আপনি দেখতেছেন ঘিটার দাম 1100 টাকা, 1200, আপনি তো খুশি। কিন্তু আপনি খুশি কী আপনি জানেন কিন্তু কী কিনতেছেন। এই যে ভোক্তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে, কিন্তু খেতে তো হবে। এই জিম্মিটা করতেছে কেন, কী জন্য? এই সুবিধাবাদী চরিত্র ইসলামের কোথাও তো এটা নাই। রসুল তো নিজেও তো এই ব্যাখ্যা দিয়েছেন এর সম্পর্কে। এটা তো এই মাসটার পবিত্র মাস, এই পবিত্র মাসের অপবিত্রতা কে করতেছে? এই ভেজাল, তারপরে চাঁদাবাজি, বেশি দাম, মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে। এটা সুরাহাটা কি? নৈতিকতার বিষয়টাকে প্রাধান্য দেওয়া দরকার। শিক্ষা ব্যবস্থায় নৈতিকতাকে প্রথম থেকে একবার নিয়ে আসতে হবে। পারিবারিক নৈতিকতার শিক্ষা দেওয়া দরকার আমাদের দেশে। আমি যদি ছোট উদাহরণ দিই, আমার ছেলেটা যখন স্কুলে যায়, স্কুল থেকে যখন পেন্সিল বক্সটা নিয়ে আসে, তখন যদি দেখি যে অন্য একটা পেন্সিল তার মধ্যে আছে, আমি আমার ছেলেকে বলি না যে তুমি অন্যের জিনিস নিয়ে আসে ফেরত দাও। এই ছোটো জিনিসটা কিন্তু আমি করি না। ফলে আমাদের ছোটোবেলা থেকেই আমরা নৈতিকতা হারিয়ে ফেলতেছি। আমরা যদি একেবারে ছোটোবেলা থেকে পারিবারিকভাবে যদি আমরা প্রত্যেকেই, খালি একজন দিলে হবে না, দুজন দিলে হবে না, প্রত্যেকেই যদি নৈতিকতার শিক্ষা দিতে পারি, তাহলে কিছুটা হয়তো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যিনি নিজে নীতি নৈতিকতাহীন ব্যক্তি, তিনি তার সন্তানকে তো নীতি নৈতিকতার শিক্ষা দিতে চাইবেন না, চান না। আর সন্তান দিদি গেলে সন্তান বলতে তোমার তো নীতি নাই, নৈতিকতা নাই, তুমি আমাকে শিক্ষা দিচ্ছ। এই যে ভালো কথা বলেছেন, তোমার নৈতিকতা না আমাকে শিক্ষা দিচ্ছে। অর্থাৎ অভিভাবক কথা বলতে পারছে না তার সন্তানের সাথে, সন্তান কথা বলতে পারতেছে না মার সাথে, মা কথা এই যে পারিবারিক যে অধপতন ঘটেছে, এই অধপতনটা সহজে রোধ হবে না, সেটা আমরাও জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, জনাব মনিরুজ্জামান, এখানে গত সময় আমরা দেখেছি, এই গত সরকারের সময় ঈদ তো সে তখনও ছিল, রোজা তখনও ছিল, দামটা তো বাড়েনি। এই সাম্প্রতিককালে হু করে বেড়ে গেল। এখন বিরাট করে ঘন্টা কে বাজাবে? আপনি বাজাবো না আমি বাজাবো, না সরকার বাজাবে? মূল জিনিস হচ্ছে, প্রথমেই আমি বলেছিলাম যে আমাদের যে একটা সাংস্কৃতিক বা কালচারাল একটা যে দুর্বলতা, সেটা হচ্ছে আমরা এটা যে অন্যায়, এই জিনিসটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই জিনিসটা বোঝাতে হবে যে এটা অন্যায়। সেটা ছোটোবেলায় যে আমাদের যেটা মনে আছে, আমাদের তো অনেক বয়স হয়েছে, আমরা যে স্কুলে যখন পড়াশোনা করতাম তখন স্বাস্থ্য বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি কিছু কিছু ছোট ছোট বই ছিল। সে সমস্ত বই পড়াতে আসতো আদর্শলিপি। হ্যাঁ, সেই সমস্ত বইয়ের মধ্যে ভালো কথাগুলি ছিল, সত্য কথা বলিও ইত্যাদি ইত্যাদি, ভেজাল দিও না, নানান রকম ভালো কথা ছিল, চুরি করিও না। তো এখন এই জিনিসগুলি আমাদের এখন যখন যারা এই কথাগুলি অনেক সময় ধর্মীয় মাহফিলে অনেক সময় বলা হয়, কিন্তু সেটাকে আমরা আবার একটু নেতিবাচকভাবে দেখি। যখন ধর্মের কথায় আসি তখন আমরা বলি যে এটা ধর্ম নিয়ে এত কথাবার্তা বলার দরকার কি। কিন্তু এটা খালি ধর্ম না, ধর্ম তো মানুষের একটা অংশ, একটা সাংস্কৃতিক অংশ। এই সমস্ত সারা পৃথিবীতে যারা উন্নত জাতি, তারা এই ধরনের অপকর্মগুলি করে না। যেটার যা দাম সেটা সেইভাবে দাম, তারা সঠিক জিনিস দেয়, সঠিকভাবে দাম রাখে, তারা লাভও করে, আবার তারা ছাড়ও দেয় এবং তারা সুন্দরভাবে ব্যবসা করে এবং তারা লাভবানও হয়। তো
তো এই ক্ষেত্রে আমাদের দরকার যে শিক্ষা ব্যবস্থা একদম যে ছোটকাল থেকে তো শিক্ষা দিতেই হবে। এখন গণশিক্ষার যে আমাদের একটা প্রজেক্ট আছে, মানে প্রোগ্রাম আছে দেশে, মন্ত্রণালয় আছে, এদের মাধ্যমে যারা এই শিক্ষা লাভ করেননি তাদের কাছে শিক্ষাটা পৌঁছাতে হবে, বাবা এই জিনিসটা অপরাধ, এটাও এক প্রকার চুরি, এটাও এক প্রকার ঘুষ সুদ, আপনারা সবাই জানেন হারাম। ঘুষ সুদ হারাম, আবার ভেজাল দেওয়া কি হারাম নয়? সে একই জিনিসই তো হইল, কিন্তু এই জিনিসটা অন্যায়ভাবে আরেকজনকে শোষণ করা হইলো, এটা তো অপরাধ। এই অপরাধ বোধটা যে এটা দেশের সকল ধর্ম মত সকল নির্বিশেষে এই জিনিসটা, ব্যক্তিগত জীবন কার কি থাকবে সেটা আলাদা কথা, কিন্তু আমাদের যে এই সমস্ত ব্যবসায়িক কর্মকাণ্ড বা আমাদের যে সরবরাহ যে ব্যবস্থাপনা রয়েছে, সেটা হোক সেই উৎপাদনের জায়গায়, সেখানে সার বিতরণ হোক, উৎপাদনের জায়গা হোক, বাজারকরণ হোক, ট্রান্সপোর্টেশন হোক, পাইকারি, তারপরে সাইলো বা বড় বড় গুদামে সংরক্ষণ, এই সমস্ত জিনিসগুলি সব জায়গায় কিছু কিছু খরচ হয়। তাছাড়া যেই আমাদের যে ট্রান্সপোর্টেশন কস্ট, সেখানে নদী পথে আসলে একরকম হয়, আমাদের সড়কে গেলে আর এক রকম হয়। এই ধরনের কারণে উঠা বসা করে। বাইরের যে সমস্ত পেঁয়াজের কথা যদি বলি, বাইরের পেঁয়াজ আসলে একরকম, আপনি যেটা বলছেন সেটা বিভিন্ন কারণে ঘটছে, বিভিন্ন কারণে ঘটতেছে। এই ঘটার ফলে দামের একটু হেরফের হবে। আচ্ছা, আমি আপনার কাছে আসবো। দামের হেরফের হতেই পারে, এখানে হতে পারে, কিন্তু প্রশ্ন তো জনাব আব্দুর রশিদ সরকার যে কথাগুলো আমরা বারবার বলতেছি, এত আইন, এত মিটিং, এত মিছিল, এত সভা সমাবেশ, এত বক্তব্য, এত টিভি টক শো, সব কিছু বলতেছে, এত ওয়াজ, এরপরও কিন্তু দেখা যাচ্ছে কিছু হচ্ছে না। যার মূল ভিত্তিটা হচ্ছে এটা রমজান মাস, এই জন্য মূল ভিত্তি হচ্ছে মানব চরিত্র। এই চরিত্র বিল্ড আপ করার ক্ষেত্রে রাষ্ট্র, সমাজ এবং পরিবার চূড়ান্ত ব্যর্থ। যে ব্যর্থতার কারণে সব কিছু ভেজাল, সব কিছু নকল এবং সব কিছুই বেসামাল হয়ে গেছে। এই অবস্থাতে মুক্তি কীভাবে হতে পারে? এই মুহূর্তে মুক্তির জন্য যেটা প্রয়োজন, একটা হলো সরকারকে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করা দরকার। 2 নম্বর হচ্ছে স্টার্টিং পয়েন্ট দিয়ে থেকেই বলতে হবে, নীতি নৈতিকতা বহির্ভূত যে কোনো কাজ করলে চরমতম শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি একটু আপনাকে ইন্টারভিউ করবো এখানে। সরকারকে করতে হবে, নীতির কথা বলেছেন, এখন দেখা গেল অনৈতিক লোকগুলি নীতির উপরে, নীতির চেয়ারে বসে আছে, ওখানে কী করবে? এইটার প্রশ্নের উত্তর দেওয়াটা আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ নীতি জ্ঞান বহির্ভূত ব্যক্তিকে যদি নীতির শিক্ষা দেওয়ার কাজের যদি নিয়োগ করা হয়, দ্যাট ইজ যে কাজের জন্য উপযুক্ত না তাকে সেই কাজে যদি নিয়োগ করা হয়, সেটার দায়িত্ব কিন্তু সরকারকেই গ্রহণ করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়ে ওঠে না আমাদের দেশে, হয়ে ওঠে না। জনাব মনিরুজ্জামান, সেটা একদম শেষ প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে জনাব রশিদ সিকদার সাহেব স্বীকার করছেন যে সব কিছুর মূলে যেটা হচ্ছে মানুষ তৈরি। এই মানুষ তৈরি না হলে যত আইন করেন, যত সব করেন, কিছুই হবে না। কিন্তু এই মুহূর্তে আমরা রোজাতে দেখতেছি যে সব রোড পালট, কেন? যিনি কথা করছেন, চেয়ারে বসে আছেন, তার সাথে পাবো না, এটা এই যে পাবো না, আপনিও একই কথা বলছেন যে এই মুহূর্তে দুঃসাহসিক কাজ কোনটা করে? এই মুহূর্তে নতুন সরকার ক্ষমতা আসছে, কিন্তু সবচেয়ে দুঃসাহসিক কাজ কোনটা, যেটা করলে সত্যিকার অর্থে জাতি উন্নতির পথ পাবে, মুক্তির পথ পাবে? এই মুহূর্তে রমজানের সময় বিশেষ করে যে এই দ্রব্যমূল্যর কথাই যখন এসছে, তখন এইটা নিয়ন্ত্রণ করতে গেলে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। আর পাশাপাশি নৈতিকতার জন্য যে আমাদের কিছু যে সামাজিকভাবে যারা সোচ্চার, যেমন কতগুলি গ্রুপ আছে, যেমন তাবলিগের কথাই বলি, এরকম আরও অনেক এনজিও আছে, নানান ধরনের সংস্থা আছে, তারা মানুষকে নানান রকম ভালো কাজের দিকে টানে। এবং শিক্ষক বৃন্দ যারা আছে বা সমাজের নেতা যারা আছে, তাদেরকে বিভিন্নভাবে এই জায়গায় ভূমিকা নিতে হবে যে এই একটা অপরাধ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। এবং এইটাকে কোঅর্ডিনেট করতে গেলে সরকারের একক পক্ষে তো একটু কঠিনই হবে, কিন্তু সরকারকে সেখানে একটা যদি প্রোগ্রাম দেন এবং সেখানে যদি সকলে, সেখানে সবাই, সমাজের সমস্ত স্তরের লোকেরা সেখানে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমরা সরকারকে সহায়তা করব এবং মানুষের জন্য, দেশের জন্য, তাহলে আমাদের এটা হয়তো, আমার মনে হয় হয়তো না, এটা করা সম্ভব হবে। সরকারকে কঠোর হতে হবে যে আমরা এইভাবে
এইভাবে মূল্য আমরা ধরে দিব। যেমন আলাউদ্দিন খিলজির যদি আমরা হিস্ট্রি ধরি, তবে সেখানে উনি ফিক্স করেছিলেন যেই দাম ছিল, দামের বাইরে গেলে ওনাকে সেই মানে কঠোর শাস্তি। আপনাকে ধন্যবাদ। এটা কঠোর দিতে হতো শাস্তি এরকম। আপনার কাছে 1 মিনিটে, শুধু 1 মিনিটে বলেন আলাউদ্দিন খিলজির কথা বলেছেন, এখন কি আলাউদ্দিন খিলজি আছে না সে সমাজ আছে? এটা বলা খুব মুশকিল প্রশ্ন করেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এখন পর্যন্ত যেটুকু ওনার কথাবার্তায় উনি বলছেন, আমরা ওনার উপরে আস্থা রাখি যে উনি হয়তো রাশ টানতে সক্ষম হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন একটা সময় ওনার পড়েছে যখন আগের সরকারের শেষ সময়, বর্তমান সরকারের শুরু, এই মুহূর্তটাকে এই অসাধু ব্যবসায়ীরা কিন্তু বেছে নিয়েছে তাদের লাভের জন্য। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি এবং ইতিমধ্যে আমরা আলোচনা করছিলাম দুজন বিদগ্ধ এবং অভিজ্ঞ দুজন সাবেক আমলা বা যারা সমাজ অত্যন্তভাবে জড়িত, এবং তারা উভয়ে কিন্তু একটা বিষয়ে একমত হয়েছেন যে আমরা যত আইন করি, যত নিয়ম করি, বক্তৃতা দিই, টকশো করি, কোনো লাভ হবে না, যত লেখালেখি করি, কারণ মানুষ গড়ার ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে গেছি। এই সমাজ কিন্তু মানুষ গড়ার চেষ্টা না করে শুধুমাত্র পদ, পদবি, প্রমোশন, পোস্টিং, সুবিধা এই নিয়ে ব্যস্ত। কিন্তু আমরাও আশা করব এই পবিত্র রমজানকে সামনে রেখে আমরাও এই বিশ্বাস রাখি বর্তমান সরকার তারেক জিয়া আছেন এখানে, জনাব তারেক জিয়ার প্রতি আমাদের অনুরোধ, আপনি এই চেয়ারে বসে প্রমাণ করুন যে আপনি হবেন এই সময়ের খলিফা হজরত উমরের উত্তরাধিকার। ধন্যবাদ।